আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ফ্রান্স নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আরজে নীরব আহমেদ। আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ। এখন শুনবেন বিশ্লেষণধর্মী তথ্য প্রতিবেদন। চলুন শুরু করি এখনই। তাসলিমা জারার নতুন অঙ্গীকার, চিকিৎসা হবে অ্যাম্বুলেন্সেই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাসলিমা জারার নতুন অঙ্গীকার, এখন চিকিৎসা হবে অ্যাম্বুলেন্সেই। স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক্তার তাসলিমা জারা নিচ্ছেন অভিনব উদ্যোগ। তার নেতৃত্বে এনসিপি নতুন চিকিৎসা পরিকল্পনার আওতায় চালু হচ্ছে অ্যাম্বুলেন্স ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা। তিনি বলেন, আমরা চাই না কেউ চিকিৎসার অভাবে মারা যাক, অপেক্ষায় ভুক্তভোগী এবং সময়মতো চিকিৎসা এখনই দরকার। এই প্রকল্পের আওতায় প্রতিটি অ্যাম্বুলেন্স থাকবে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, অভিজ্ঞ ডাক্তার এবং টেলিমেডিসিন সুবিধা। এই উদ্যোগ দেশের স্বাস্থ্য ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে। অ্যাম্বুলেন্সে হবে চিকিৎসা, তাসলিমা জারার নতুন লড়াই। হ্যাঁ, আপনি ঠিকই বলছেন, আপনি ঠিকই শুনেছেন। এই দেশেরই একজন মেয়ে চিকিৎসক ভাবছেন যে রোগী কেন হাসপাতালে যাবে, হাসপাতালেই পৌঁছে যাক রোগীর কাছে। ডক্টর তাসলিমা জারার এনসিপি নামের প্রজেক্ট এখন বাস্তব। এই অ্যাম্বুলেন্স হবে চলন্ত চিকিৎসা কেন্দ্র, থাকবে ডাক্তার, ঔষধ, যন্ত্রপাতি আর সবচেয়ে বড় চিকিৎসা ভালোবাসা আর দায়িত্ববোধ। দেশটা বদলাচ্ছে, কারণ কিছু মানুষ চুপ থাকবে না। তাসনিম জারার নতুন অঙ্গীকার, চিকিৎসা আসবে বাড়ির দরজায়। এনসিপির উদ্যোগে চালু হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা অ্যাম্বুলেন্স। জরুরি চিকিৎসা, ঔষধ, ডাক্তারের সেবা সবই এখন গাড়িতেই। হাসপাতালের দরজায় অপেক্ষা নয়, চিকিৎসা পৌঁছে যাবে মানুষের কাছে। লক্ষ্য, প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ কেন বেঁচে থাকার আশাটা পায়। এই যুগান্তকারী উদ্যোগ দেশের চিকিৎসা ব্যবস্থাকে আরও মানবিক করে তুলবে বলে বিশ্বাস করছে স্বাস্থ্য খাতের বিশেষজ্ঞরা। তাসলিমা জারার নতুন পদক্ষেপ শুধু চিকিৎসা নয়, এটা বার্তা। যেখানে হাসপাতাল চৌকাঠ ছুঁতে না পেরে মানুষ প্রাণ হারায়, সেখানে তাসলিমা জারার এক উদ্যোগ যেন জীবনের নতুন ভাষ্য। এনসিপির মাধ্যমে চিকিৎসা পৌঁছে যাবে দরজায়। অ্যাম্বুলেন্সের এই উদ্যোগ যেন চিকিৎসা করে বলে, স্বাস্থ্য সবার অধিকার, শুধু শহরে মানুষ নয়, বরং তার এই স্বপ্ন যদি সফল হয়, তাহলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের একটি বিপ্লব শুরু হবে, তাতে কোনো সন্দেহ নেই। পুলিশ কর্মকর্তাদের স্যালুট শেখাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শৃঙ্খলার পাঠ আবারও স্মরণ করালেন তিনি। সাম্প্রতিক এক সরকারি অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতি, সরকারি কর্মকর্তার সামনে স্যালুট প্রদর্শনের সঠিক পদ্ধতি হাতে কলমে তিনি দেখিয়ে দেন। স্যালুট শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একটি দায়িত্ব, সম্মান আর কর্তব্যবোধের প্রতীক। অধীনস্থদের আচরণের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের মৌলিক মূল্যবোধ শেখাচ্ছেন সময়োপযোগী বলেই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। শুধু স্যালুটে নয়, শৃঙ্খলার প্রতীক স্যালুট, এটা যেন শুধু আনুষ্ঠানিকতা না হয়, বরং দায়িত্ববোধের ভরা হয়। এই বার্তা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই। নিজ হাতে পুলিশের কর্মকর্তাকে স্যালুট করার পদ্ধতি শিখিয়ে বুঝিয়ে দিলেন। লিডারশিপ দেখাতে হলে নিজে আগে শেখাও। স্যালুট শেখাচ্ছেন উপদেষ্টা, মাঠে নামলেন স্যালুট ইনস্ট্রাক্টর হয়ে। শিক্ষিত পুলিশ কর্মকর্তারা যাদের প্রশিক্ষণে কোটি টাকা ব্যয় হয়, তাদের স্যালুট করতে শেখাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন জাগে, শৃঙ্খলা কি কাগজে কলমে শেখার সম্ভব, নাকি ভিতরে মূল্যবোধে থেকেই আসে? দেশের নিরাপত্তা থাকাতে কেবল নিয়মকানুন নয়, বাস্তবিক নেতৃত্বের উদাহরণ এখন এ সময়ের দাবি। আজকের গুরুত্বপূর্ণ ঘটনার একটি, পুলিশ কর্মকর্তারা স্যালুট শেখাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর এক প্রশিক্ষণ সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতি, পুলিশ কর্মকর্তার স্যালুট প্রদর্শনে যথাযথ নিয়ম শেখান। তিনি বলেন, প্রত্যেকটি পদক্ষেপ যেন সম্মান, শ্রদ্ধা, দায়িত্ববোধ প্রতিফলন ঘটায়, সেটাই একজন কর্মকর্তার পরিচয়। এই ব্যতিক্রমী উদাহরণ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠায় একটি নতুন বার্তা বহন করে। 2 বছরের বাচ্চাকে বাসায় একা রেখে কতটা অসহায় হলে শিক্ষিত হয়েও বিক্রি করছেন রাস্তায় বসে। অত্যন্ত বেদনাদায়ক বিষয়। একজন মা বাবা হিসেবে নিজের সন্তানের প্রতি যত্ন, দায়িত্ববোধ খুবই জরুরি। আর 2 বছর বাচ্চাকে বাসায় রেখে বাইরে বসে থাকা মানেই যে কতটা অসহায়, নিরাপত্তাহীনতায় রয়েছে তা বোঝা যায়। শিক্ষিত হওয়া মানেই সব সময় জীবনের সঠিক পথই পাবে, এটা এমন নয়। এটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে থাকে। সময়, পারিবারিক, সামাজিক, আর্থিক বা মানসিক চাপে মানুষ এমন পরিস্থিতি পড়ে যেখানে তাদের বিকল্প অনেক কমে যায়। এই ধরনের সমস্যা দেখা দিলে আমাদের সবাইকে সচেতন হতে হবে, এমন পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হতে হবে, প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে।
তুমি এই বিষয়টি কি কোন সাহায্য বা সমাধানের কথা ভাবছো, নাকি 2 বছরের বাচ্চা একা বাসায় রেখে কি অবস্থা, শিক্ষিত হয়ে বিক্রির আশায় রাস্তায় বসে থাকে? কতটা অসহায় হলে মানুষ তা এই অবস্থার পরিস্থিতিতে শিকার হয়? এমন ছবি দেখলে মন হয় ভারাক্রান্ত হয়, খুব কষ্ট লাগে। মানুষের জীবনে অনেক কথা থাকে, কিন্তু মা হওয়ার দায়িত্ব কেউই ভুলতে পারে না। তুমি কি মনে করো এই অবস্থা থেকে উদ্ধার করার কোনো আমরা কিছু করতে পারি? 2 বছরের শিশুকে বাসায় একা রেখে রাস্তায় বসে থাকা একজন শিক্ষিত মানুষের জন্য খুবই দুঃখজনক ব্যাপার। এভাবেই অসহায় মানুষ জীবনে কঠিন পরিস্থিতি পড়ে যায়। আমাদের সমাজের দায়িত্ব সবই মিলে একই ধরনের মানুষের পাশে দাঁড়ানো, প্রয়োজনে অসহায়তা নিশ্চিত করা। শিক্ষিত হওয়া মানে সুখী জীবন নয়, বরং সময় আর্থিক বা পারিবারিক সংকটে মানুষ এমন বিকল্প পথ খুঁজে তার সম্মান এবং মর্যাদা হারিয়ে ফেলে। এই বাচ্চার মা যখন বাচ্চাকে একা রেখে রাস্তায় বসে, তখন তার অসহায়তার ছবি স্পষ্ট হয় যে সমাজ রাষ্ট্রে সহযোগিতার প্রয়োজন। বাচ্চা বাসায় একা রেখে রাস্তায় বসে থাকা শিক্ষিত মায়ের গল্প আমাদের সতর্ক করে দেয় শিক্ষিত বা শিক্ষার পাশাপাশি সামাজিক নিরাপত্তা বা মানসিক সমর্থন কতটা জরুরি হয়ে দাঁড়িয়েছে। শুধু দৃষ্টান্ত হিসেবে নয়, বাস্তব সাহায্যের জন্য আমরা সবাই সচেতন হতে হবে। ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই, এই কথাটি এখন ভ্রান্ত। কারণ আসুন ইমানকে ঠিক রাখি, ক্ষমতার মালিক কেবল শুধু একমাত্র আল্লাহই। ইসলামী আকিদা আমাদের স্পষ্ট করে বলে, সকল ক্ষমতা, কর্তৃত্ব, সিদ্ধান্ত, মালিকানা কেবল আল্লাহর হাতে। আল্লাহ বলেন, বাংলা নতুন, হে আল্লাহ, রাজ্যের মালিক আপনি, আপনি যাকে ইচ্ছা রাজ্যের দান করেন এবং যাকে ইচ্ছা তা কেড়ে নেন। সূরা আলে ইমরান। ছাত্র সংগঠনের নেতা স্পষ্ট করে বলেন, ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারণ নেই। এই ধরনের উক্তি শুধু ইসলামী আকিদার পরিপন্থী নয়, বরং তাওহীদের ভিত্তিতেও অস্বীকার করার মতো ভয়ঙ্কর বা উদ্ধত্তপূর্ণ বক্তব্য। আমরা ভুলে গেলেও চলবে না, পূর্বে ক্ষমতার দম্ভে ছাত্রলীগ অন্যান্য দলেও বলেছিল যে এমন কথা। তারা ক্ষমতাকে নিজের মালিকানায় ভেবে বসেছিল, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহই তাদের পতন ঘটিয়েছেন। ক্ষমতার উৎস মানুষ নয়, দল। ক্ষমতার উৎস মানুষ নয়, দল নয়, কোনো রাষ্ট্রপ্রধানও নয়। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। এই সত্য স্বীকার করা ইমানের জন্য মারাত্মক হুমকি। তাই আমরা মানুষকে নয়, আল্লাহকে সর্বশক্তিমান মালিক, একমাত্র শাসক হিসেবে বিশ্বাস করি, ইমান রক্ষা করি, শিরক বা উদ্ধত্তপূর্ণ কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আজকের আয়োজনে থাকছে দেশ ও বিদেশের কিছু খবর, কিন্তু এখন শুধু তথ্য না, এগুলো প্রতিটা মানুষের বেদনার গল্প। হৃদয়ের ভিতরে ঠেকা আরেকটা নিঃশ্বাস। কেউ হারিয়েছে মা, কেউ সন্তান, কেউ আবার বেঁচে আছে, শুধু টিকে আছে সে নিজে। সংবেদনশীল হয়ে মানুষের চোখ দিয়ে হৃদয়ের কানে। দেশ ও বিদেশের প্রতিটি নিউজ পাবেন আমাদের এই চ্যানেলে। দেশীয় বেদনা, বিধুর বাস্তবতা। মা অসুস্থ, ঔষধ কেনার টাকা নেই, রাস্তায় বসা এক ছেলের কাদামুখ। ঢাকার ব্যস্ত সড়কে বসে থাকা এক তরুণের চোখে কান্না, হাতে মায়ের প্রেসক্রিপশন। সাহায্য প্রার্থী হয়েও কেউ থামে না। সমাজের এই অমানবিক চিত্রে হৃদয় কাঁদে। 2 বছরের বাচ্চা ঘরে রেখে পণ্য বিক্রির জন্য বসা এক মা, রাজধানীর একটি মোড়ে বসে থাকা এক নারী। কোলে নেই সন্তান, পাশে নেই সাহায্য, শুধুমাত্র একটু বিক্রি হলেই হয়তো সন্ধ্যার শিশুটার জন্য খাবার জুটবে। কৃষকের চোখে পানি, ধান বিক্রি করে অথচ তুলতেই পারলেন না। পঞ্চগড়ের এক কৃষক বললেন, এবছর ফলন ভালো ছিল, কিন্তু দাম এমন কমে গেল যে ধার শোধ করাও সম্ভব হচ্ছে না। কৃষকের এমন কষ্টে যেন পুরো দেশটাই বুক হাহাকার করে। এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ প্রতিবেদন। গাজায় আরেকটি শিশু হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলার পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকৃত করা হয় এক শিশুকে। হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটির নামটি পর্যন্ত জানা যায়নি। ইউক্রেনের বোমায় বিধ্বস্ত এক গ্রামের বয়স্ক মানুষগুলো জীবন নিয়ে ছুটছে। যুদ্ধের ভয়ালতা থেকে পালাতে গিয়ে কেউ হারালেন স্ত্রী, কেউ সন্তানকে, কেউ নেই পানি নেই, কেবল অসহায়ত্ব আর কান্না। মানবতার পরাজয় যেন প্রতিনিয়তই ঘটছে ইউক্রেনের মাটিতেই। আফ্রিকার খরায় হাজার হাজার মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। সোমালিয়া, ইথিওপিয়া বিধ্বস্ত বিস্তীর্ণ এলাকায় আফ্রিকার খরায় হাজার হাজার মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। সোমালিয়া, ইথিওপিয়া বিস্তীর্ণ এলাকায় অনেক মানুষের বৃষ্টিহীনতার ফসল নেই, পানি নেই, মায়ের বুকে দুধ পানি ফেলেছে শিশুদের শুধু কাঁদতে দেখা যায়।
এরা সবাই কারো না কারো আপনজন, শুধু সংবাদ না, এগুলো এক একটি বলা না বলা কান্না, আরেকটি মানুষের হৃদয়ের গল্প। আপনার বাস্তবতা জাগ্রত করুন। 3 আগস্ট শাহবাগের মোড়ে পরিণত হয়েছে ছাত্রদের ঐতিহাসিক মহাসমাবেশের মঞ্চে। ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ঢল নামে শাহবাগে। রাস্তায় শুধু মুখরিত স্লোগান নয়, আছে চোখ আগুন আর ব্যানার, কণ্ঠে প্রতিবাদ। 3টি মোড় আটকে লেন, সবকিছু জেগে উঠেছে হাজারো তরুণ। ছাত্রদলের সমাবেশ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি, সাবেক ছাত্রনেতার, জাতীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিনিধি, বিশিষ্ট নাগরিক বা সাংবাদিকরাও। বক্তাদের ভাষায় উঠে এসেছে নির্দলীয়, বক্তাদের মূল পয়েন্ট, বক্তার ভাষায় বারবার উঠে এসেছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি, শিক্ষাঙ্গন থেকে দলীয় রাজনীতি দূর করার আহ্বান, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়, সাংবাদিক নির্যাতন, বাক স্বাধীনতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ডাক। পুলিশের কড়া নিরাপত্তা চৌকি চারিদিকে, শাহবাগ, কারণবাজার এবং সায়েন্স ল্যাব মোড় অংশবিশেষ বন্ধ। গোয়েন্দা নজরদারির ড্রোন ব্যবহার, এখন পর্যন্ত অপ্রতিকার কোনো ঘটনা ছিল না। জনতার স্লোগান, তত্ত্বাবধায়ক সরকার চাই, ছাত্রদল ফিরে রাজপথে, তোমার দমন নয় অধিকার চাই। আন্দোলনের নতুন অধ্যায় আজ রচিত হলো শাহবাগে। এটা শুধু আজকের নয়, এটা আগামী দিনের ভবিষ্যতের ঘোষণা। জনতার কণ্ঠ কেউ দমন করতে পারবে না। রাজনীতিতে তুলে ধরেছে সংকোচ নির্ভয়ে নিরপেক্ষ। আমি আরজে নীরব আহমেদ আপনাদের সাথে আছি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্টের এমডি। ফ্লাইট এক্সপার্টের ম্যানেজিং ডিরেক্টর এমডি সালমান বিন রশিদ শাহ সাইমের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা কোটি কোটি টাকার হরিলুট করে দেশে ছেড়ে পালিয়েছে। এখন গ্রাহকদের মধ্যে ব্যাপক আতঙ্ক, ক্ষোভ ছড়িয়ে পড়েছে। ফ্লাইট এক্সপার্টের অফিসিয়াল ওয়েবসাইটে বন্ধ, কল সেন্টারে নিস্তব্ধ, ফলে কোম্পানির কার্যক্রম সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ঘোষণা দিয়ে হঠাৎ দেশ ত্যাগ করেছেন, অফিসে উপস্থিত থাকার খালি হাতে ফিরে গেছে। অন্যদিকে লিঙ্কড ফেসবুক এবং স্ট্যাটাসে এমডি সালমান দাবি করেছেন তিনি কোনো টাকা নিয়ে পালাননি। উল্টো 2 কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে উল্লেখ করেছেন। ডেইলি অবজার্ভ থেকে জানা গেছে। ডেইলি সান জানিয়েছেন কোম্পানির গ্রাহক, বিটুবু এজেন্ট এবং কিছু ব্যাংক নানা কোটি টাকা পাওনা, এবং ডেইলি সান এবং ডেইলি ইন্ডিপেন্ডেন্স.com-এ এই এজেন্ট প্রবাসীদের কর্মীরা এখন টাকা ফেরত চেয়ে থানায় জিডি করেছেন। ব্যাংক হিসাব, বুকিং, কনফারেন্স এবং হজ 2026 প্যাকেজ সহ অনেক দায়ে আটকে গেছে। হোয়াটসঅ্যাপের মেসেজ দিয়ে তিনি শত কোটি টাকা নিয়ে পালালো ফ্লাইট এক্সপার্টের এমডি। কি সত্যিই? ফেসবুক গ্রুপ কিংবা অফিসিয়াল হোয়াটসঅ্যাপে গ্রুপে এমডির ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়নি, তবে অভিযোগের ভিত্তিতে এমন সম্ভব যে তার মাধ্যমে গ্রাহক বা কর্মীর ক্যাশ স্ট্যাটাসের জানানো হয়েছে যে এই মেসেজের বাস্তবতা যাচাই না হলে বলা যাচ্ছে না টাকা নিয়ে পালার সত্যিকারের কারণ হোয়াটসঅ্যাপের বার্তা। তবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বন্ধের তথ্য জানানো হয়েছে, যার বিষয়টি এখন অফিসিয়াল জিডিতে উল্লেখিত হয়েছে। ডেইলি অবজার্ভ, দ্য ডেইলি স্টার থেকে জানা গেছে ফ্লাইট এক্সপার্টের অনেকে কোটি টাকা নিয়ে এমডি সালমান বিদেশে গেছেন। এই অভিযোগ বেশ স্পষ্ট করে তুলেছে। হোয়াটসঅ্যাপের মেসেজ ঘোষণা দিয়েছেন হলেও অভিযোগ আছে, কিন্তু তা সত্যি নাকি গঠনমূলক তা এখনও নিশ্চিত নয়। ট্রাভেল এজেন্টস গ্রাহকরা এখন জিডি ফাইল করে তদন্ত চলছে। ইসরায়েলের নতুন ফাঁদ, কি ঘটছে? গাজায় একটি ইসরায়েলের যুক্তরাষ্ট্র সমর্থিত মানবিক সহায়তা বিতরণ কাঠামো, যা ইউএনের জায়গায় পরিচালিত হচ্ছে। শুরু থেকে মার্চ-মে 2025 সালের আগেই এই ইসরায়েলি আমেরিকান প্রাক্তন কর্মকর্তা নিরাপত্তা গোপন সংস্থার মাধ্যমে পরিচালিত ঢাকা টিউব এর বিতরণ কেন্দ্রগুলোতে পরিস্থিতি বিতরণ তৈরি করেছে। গৃহহীন, দারিদ্র, ক্ষুধার্ত সাধারণ মানুষের উপচে পড়েছে। শুটিং, সংঘর্ষ বা শৃঙ্খলার মাধ্যমে সহায়তা কখনো পৌঁছানো যায় না, বরং বিপদের কারণ হয়। স্বীকৃত আন্তর্জাতিক সংগঠন UNOAID এজেন্সিস অভিযোগ করে এই কেন্দ্রগুলোকে ডেথ ট্রিপস, মৃত্যুর ফাঁদ হিসেবে রূপ নিয়েছে, যা গার্ডিয়ান জানিয়েছে। UN বা HRW রিপোর্ট বলা হয়েছে যে গণহারের মধ্যে সেনা কর্মকর্তার বিরুদ্ধে কোর্ট অব ইনকোয়ারি, সাময়িক বিচার শুরু।
মেজর শাহিদুল ইসলাম সাদেক নামে এক বাংলাদেশি সেনাবাহিনীর কর্মকর্তাকে 17 জুলাই 2025 তারিখে উত্তরা থেকে আটক করেছে সেনা হেফাজতে নেওয়া হয়। এরপর কোর্ট অফ ইনকোয়ারি তদন্ত আদালতে গঠন করা হয়েছে, কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও চট্টগ্রাম ছাত্রলীগের গোপন বৈঠকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিটি তদন্ত প্রাথমিক তথ্য অনুযায়ী প্রশিক্ষণ সংক্রান্ত অভিযোগ চালু রয়েছে। তদন্তের ভিত্তিতে প্রমাণ পাওয়া গেছে যে তিনি রাজনৈতিক কার্যক্রম জড়িত থাকতে পারেন। আইএসপিআর জানিয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ সাহসী বা নিরপেক্ষ ভিত্তিতে চালানো হয়েছে। সেনাবাহিনীতে কোনো রাজনৈতিক অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়। কোনো সদস্য নেই সেই নিয়ম ভঙ্গ করলে সেনামূলক আইন অনুযায়ী শাস্তি ভোগ করবে। বাংলা বার্তা। পাশাপাশি কর্মস্থল থেকে অনুপস্থিত থাকার ঘটনার একটি আলাদা তদন্ত আদালতও গঠন করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কমান্ড অফ রেসপন্সিবিলিটি ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত কর্মকর্তা মেজর শাহিদুল ইসলাম সাদেক, তারিখ 17 জুলাই 2025, উত্তরা, ঢাকা। প্রাথমিক অভিযোগ বিরোধী রাজনৈতিক দলের গোপন বৈঠকে প্রশিক্ষণ গ্রহণ। তদন্ত কাঠামো: 2টি কোর্ট অফ ইনকোয়ারি, রাজনৈতিক সংশ্লিষ্টতা, অন্যটি কর্মস্থলের অনুপস্থিতি। আইনি রায়: পুলিশ ও সেনা আইন মতে শাস্তিমূলক ব্যবস্থার নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে ডিএমসিএইচ ফরেনসিক মর্গে এখনও 6টি অজ্ঞাতনামা মরদেহ পড়ে রয়েছে। সেগুলি 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই ম্যাস আপরাইজিং এই নিহত হওয়া বলে বিশেষ সেল নিশ্চিত করেছে। 6 জানুয়ারি 2025 একটি প্রেস কনফারেন্সে এই তথ্য প্রকাশ করে মর্গে রয়েছে অনুমানযোগ্য 20 বছর, 25 বছর, 22 বছর, 30 বছর পুরুষ, 32 বছর বয়সী নারী। এনামুল নামের একজনের লাশ। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী 5 জনই আঘাতজনিত কারণেই মারা গেছেন। একজন উপরে থেকে নিচে পড়ে মৃত্যু হয়েছে। এদের ডিএনএ নমুনা সংগ্রহ করে পরিচয় শনাক্তকরণের প্রস্তুতি চলছে। এই 6 মরদেহর পরিবারের দাবিতে মর্গে দীর্ঘদিন ধরে রাখা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাওয়া হচ্ছিল যে ফেব্রুয়ারি মাঝামাঝি পরিচয়। সেখানে 7 জনের মধ্যে একজন হাসান সফলভাবে শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 6 জনের ক্ষেত্রে পরিবারের যোগাযোগ ডিএনএ মিললেই শনাক্ত করার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, চলছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আপনাদের মর্গে 6 জনের লাশ এখনও অজ্ঞাত অবস্থায় রয়েছে। এক জনের শনাক্ত করা হয়ে গেলে বাকির এখনও পরিবার ডিএনএ মিলে গেলেই আপনাদের জানানো হবে। এই ছিল আজকের মতো প্রতিবেদন। নতুন প্রতিবেদনে আবারও উপস্থিত হব। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন। টেক কেয়ার ইন ইয়োর হেলথ। গুড বাই, আল্লাহ হাফেজ। Runs News 2M, যেখানে প্রতিটি শব্দ সত্যের স্পন্দন। আজকের সবচেয়ে আলোচিত খবর নিয়ে হাজির আমি নিজে, আরজে নীরব আহমদ। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি। চোখ রাখুন, কণ্ঠ শুনুন, জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি।